গ্রিনল্যান্ডের মালিকানা নিয়ে সিদ্ধান্তে অটল ট্রাম্প। সমর্থন না দিলে ইউরোপের ৮ দেশের পণ্যে ফের শুল্ক আরোপের হুঁশিয়ারি, স্বার্থ রক্ষার প্রতিশ্রুতি ইইউর। গাজার ক্ষমতা হস্তান্তরে পুরোপুরি প্রস্তুত জানালো হামাস। শান্তি পরিষদে যুক্ত হতে পুতিনকে ট্রাম্পের আহ্বান। তুরস্ক ও কাতারের সেনা নিয়ে আপত্তি নেতানিয়াহুর। সিরিয়ায় যুদ্ধবিরতির পর আবারও এসডিএফ সরকারি বাহিনীর সংঘর্ষে নিহত ১২। সেনা মোতায়েন জোরদার। শান্তি ফেরাতে সব পথ খোলার দাবি দামেস্কের। ইরানে সহিংসতায় জড়িতদের আত্মসমর্পণে ৭২ ঘন্টার আলটিমেটাম। আইনের পূর্ণ শক্তি প্রয়োগের হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হাত থেকে জনগণকে রক্ষার দাবি আরাকচির। এবং আমিরাতের বিরুদ্ধে ইয়েমেনে গোপন কারাগার চালানোর অভিযোগ। নতুন করে বাস্তুচ্যুত ৩০০-র বেশি। সংকট মোকাবিলায় ওয়াশিংটনের সমর্থন চেয়েছে সানা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। আন্তর্জাতিক সময়ের শুরুতেই জানাবো দেশের খবর। মহাখালী টি&টি কলোনি মাঠে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। কিছুক্ষণ আগে যোগ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ। সরাসরি যাব তার কাছে। বিএনপির সাবেক চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মহাখালী কড়াইলবাসীর আয়োজনে মহাখালী টি&টি মাঠে যে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে, এই দোয়া মাহফিলে এখন থেকে মিনিট ২-৩ আগেই মঞ্চে উপস্থিত হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং তার সঙ্গে রয়েছেন তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। এই এলাকাটিতে যে দোয়া মাহফিলের গুরুত্ব এটি অন্যতম এই অর্থে যে এই আসনের অন্তর্ভুক্ত এই করাইলের যে এলাকাটি রাজধানীর অন্যতম একটি বড় ঘনবসতিপূর্ণ যে বস্তি এলাকা বলা হয়ে থাকে, সেই জায়গাটির পাশেই এখানে উপস্থিত হয়েছেন বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপি সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বড় ছেলে বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমান। তার সস্ত্রীক তিনি এখানে উপস্থিত হয়েছেন কিছুক্ষণ আগেই। এখানে এই মুহূর্তে মূলত আসরের নামাজের আজান হচ্ছে, সে কারণে মঞ্চ থেকে যে কোনো ধরনের ঘোষণা আপাতত বন্ধ রয়েছে। তবে মাঠের যে পরিস্থিতিটি এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে এই মাঠে যে আসন বিন্যাসের যে চেষ্টা করা হয়েছে আয়োজকদের পক্ষ থেকে, এই করাইলবাসীর যে দোয়া মাহফিলের আয়োজন, সেখানে কিন্তু বলা চলে যে মাঠটি কানায় কানায় পরিপূর্ণ হয়ে রয়েছে। এই দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার যে রুহের মাগফিরাত কামনার জন্য মূলত এই আয়োজন। গেল ৩০ ডিসেম্বর রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভোর ৬টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া এবং তারপর থেকে যে শোকে বিহ্বল পুরো বাংলাদেশ ছিল, সেই তার প্রমাণ যেটি দেখা গেছে বেগম খালেদা জিয়ার যে জানাজা, সেই জানাজা সংসদের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে ঐতিহাসিক এক জানাজায় কয়েক লক্ষ মানুষ সেই জানাজায় উপস্থিত হন। তারপর থেকে বিএনপির চেয়ারম্যান বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছেলে তারেক রহমানের কাছে শোক জানিয়েছেন বিভিন্ন মহল, বিভিন্ন পক্ষ থেকে, এবং সেই শোক প্রকাশের ধারাবাহিকতায় এখন পর্যন্ত যেটি দেখা গেছে যে গুলশান আজাদ মসজিদে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি তার মায়ের রুহের মাগফিরাত কামনায় একটি দোয়া মাহফিলে অংশ নিয়েছিলেন এবং তারপর আজ তিনি এখানে অংশ নিয়েছেন করাইলবাসীর উদ্যোগে যেই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে সেই দোয়া মাহফিলে। এবং এই জায়গাটিতে দেখা গেছে যে দুপুরের পর থেকে কিন্তু এখানে কোরআন খতমের যে আয়োজন ছিল, যে কর্মসূচি ছিল, সেটি সম্পন্ন হয়েছে এবং এই যে তারেক রহমান তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে মঞ্চে উপস্থিত হয়েছেন। এখানে এখন মূলত যে দোয়া মাহফিলের যে অন্যান্য কার্যক্রমগুলো রয়েছে সেই কার্যক্রমগুলো পরিচালিত হবে। এছাড়াও এখানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত হওয়ায় যে স্থানীয় যেই নেতাকর্মীরা রয়েছেন, এছাড়াও করাইলবাসী অর্থাৎ বস্তিবাসী যারা রয়েছেন, তাদের পক্ষ থেকেও কিন্তু
কিছু বক্তব্য এখানে শোনা হবে। সার্বিকভাবে মহাখালী করাইল টিএনটি কলোনি সংলগ্ন যে মাঠের সবশেষ পরিস্থিতি ছিল এমন। আমরা যেটি দেখছি যে এই পরিস্থিতিতে যেটি দেখা গেছে মূলত এখানে বিএনপির যে মূল সংগঠন রয়েছে, বিএনপির যে দলটি রয়েছে রাজনৈতিক, তার পাশাপাশি তার যে সহযোগী সংগঠন রয়েছে সেই সংগঠনের নেতাকর্মীরাও কিন্তু এই এলাকাটিতে উপস্থিত হয়েছেন। কেননা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যে আসনগুলোতে নির্বাচন করছেন তার অন্যতম ঢাকা 17 আসনের অন্তর্ভুক্ত এই করাইল বস্তি সংলগ্ন যে মহাখালী টি মাঠ রয়েছে, এই অত্র অঞ্চলটি ঢাকা 17 আসনের। সেই প্রেক্ষিতে এই দোয়া মাহফিলটি দুই দিক থেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা চলে। প্রথমটি যেহেতু সাবেক চেয়ারপারসন বিএনপির এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়াও রয়েছে, পাশাপাশি বিএনপির বর্তমান চেয়ারম্যান যে তারেক রহমান তারও নির্বাচন নিয়ে আসনে এটি। এই মুহূর্তে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে এই দোয়া মাহফিলের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এবং এখন পর্যন্ত এই ছিল সবশেষ পরিস্থিতি। মহাখালী থেকে সহকর্মী মুরসালিন হক জুনায়েদ। এবার যাচ্ছি আন্তর্জাতিক সময়ে। গ্রিনল্যান্ডের মালিকানা নিয়ে নিজের সিদ্ধান্তে অটল বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডেনমার্ক কোনোভাবেই দ্বীপটি রক্ষা করতে পারবে না বলেও দাবি করেছেন তিনি। সমর্থন না দিলে ইউরোপের দেশগুলোর উপর শুল্ক আরোপ করেই ছাড়বেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এদিকে ট্রাম্পের এই হুমকির তীব্র নিন্দা জানিয়েছেন ইউরোপের নেতারা। ওয়াশিংটনের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা সহ পাল্টা শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন তারা। চলমান উত্তেজনার মধ্যেই গ্রিনল্যান্ডের একটি সামরিক ঘাঁটিতে বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে ডেনমার্কও বাড়তি সেনা মোতায়েন করেছে। গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর পাল্টাপাল্টি অবস্থানের মধ্যেই দিন দিন আরও উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি। গ্রিনল্যান্ড অধিগ্রহণে ট্রাম্পের হুমকি মোকাবেলায় এরই মধ্যে আর্কটিক অঞ্চলে নিরাপত্তা জোরদারে গ্রিনল্যান্ডে আরও সেনা মোতায়েন করেছে ডেনমার্ক। 58 জন ড্যানিশ সেনা গ্রিনল্যান্ডে অবতরণ করেছেন। থেমে নেই ট্রাম্প প্রশাসনও। ইউরোপের হুমকি ধামকি উপেক্ষা করেই গ্রিনল্যান্ডে বিমান পাঠাচ্ছে পেন্টাগন। কানাডা ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক কমান্ড নর্থ আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড এ তথ্য নিশ্চিত করেছে। এদিকে ডেনমার্ক কোনোভাবেই গ্রিনল্যান্ডকে রক্ষা করতে পারবে না বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। বলেন, ডেনমার্কের মানুষ চমৎকার, কিন্তু তারা খুব বেশি প্রতিরোধ গড়ে তুলতে পারবে না। এছাড়া ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে গ্রিনল্যান্ড ইস্যুতে টেলিফোনে ইতিবাচক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেও জানান ট্রাম্প। সুইজারল্যান্ডের দাভোসে অর্থনৈতিক ওয়ার্ল্ড ফোরামে গ্রিনল্যান্ড নিয়ে আলোচনার কথাও বলেন মার্কিন প্রেসিডেন্ট। আমাদের গ্রিনল্যান্ড দরকার, তারা এটা রক্ষা করতে পারছে না। ডেনমার্কের মানুষরা দারুণ, আমি তাদের নেতাদের চিনি, তারাও খুব ভালো মানুষ, কিন্তু তারা সেখানে যেতেও পারেন না। 500 বছর আগে একটি নৌকা সেখানে গিয়েছিল, তারপর চলে এসেছে। এতে কোনো সম্পত্তির মালিকানা তৈরি হয় না। একই দিন ট্রাম্প জানান, গ্রিনল্যান্ড অধিগ্রহণে যুক্তরাষ্ট্রকে বাধা দেওয়া হলে ইউরোপীয় দেশগুলোর ওপর শুল্ক আরোপের যে হুঁশিয়ারি দিয়েছেন তা তিনি যে কোনো মূল্যে বাস্তবায়ন করে ছাড়বেন। ট্রাম্পের এই ঘোষণার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইউরোপীয় নেতারা। ওয়াশিংটনের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা সহ পাল্টা শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন তারা। রাইসা জান্নাত, সময় সংবাদ। এদিকে গ্রিনল্যান্ডের পর এবার চ্যাগোস দ্বীপপুঞ্জের নজর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। মরিশাসের কাছে দ্বীপপুঞ্জটি হস্তান্তরে ব্রিটিশ পরিকল্পনাকে সরাসরি চরম বোকামি ও দুর্বলতা বলে সমালোচনা করেছেন ডোনাল্ড ট্রাম্প। একে যুক্তরাষ্ট্র ও মিত্রদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে আখ্যা দিয়েছেন তিনি। ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ব্রিটেন এমন একটি কৌশলগত দ্বীপ হস্তান্তরের সিদ্ধান্ত নিচ্ছে যেখানে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি অবস্থিত। চীন, রাশিয়ার মতো শক্তিধর দেশগুলো এই সুযোগ কাজে লাগাতে পারে বলে অভিযোগ মার্কিন প্রেসিডেন্টের। 2025 সালের মে মাসের চুক্তি অনুযায়ী দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব মরিশাসকে দেয়া হবে। তবে ডিয়েগো গার্সিয়া সামরিক ঘাঁটি আগামী 99 বছরের জন্য যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণেই থাকবে। আন্তর্জাতিক সময় আরও থাকছে। রাশিয়ার প্রেসিডেন্ট যুদ্ধ থামাতে আগ্রহী নন, অভিযোগ জেলেনস্কির। রুশ ড্রোন হামলায় বিদ্যুৎহীন 5 অঞ্চল, খার্কিভে নিহত 1, ক্ষতিগ্রস্ত 30টি ঘর বাড়ি। গাজা পরিচালনায় নতুন ফিলিস্তিনি টেকনোক্র্যাটিক কমিটির কাছে প্রশাসনিক ক্ষমতা হস্তান্তরে পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছে হামাস। শান্তি পরিষদে যুক্ত হতে এবার ডোনাল্ড ট্রাম্পের আহ্বান পেলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেও ফ্রান্সের
ওয়াইন ও শ্যাম্পেনের উপর 2% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। এদিকে তুরস্ক কাতারের সেনা উপত্যকার নিরাপত্তায় অংশ নিতে পারবে বলে জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী। এরই মধ্যে দখলদারদের হামলায় নিহত হয়েছেন অন্তত 5 ফিলিস্তিনি। যুদ্ধবিরতির পাশাপাশি শান্তি পরিষদ গঠনে তোড়জোড়ের মধ্যেও গাজায় থেমে নেই ইসরায়েলি বর্বরতা। উপত্যকাটির বিভিন্ন এলাকায় হামলা চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু বাহিনী। রাফাহ, বেইত লাহিয়া ও খান ইউনিসে নতুন করে হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনি হতাহত হয়েছেন। ইসরায়েলি সেনারা পুরো উপত্যকার অর্ধেক এলাকা দখল করে রেখেছে বলেও অভিযোগ উঠেছে। গাজার পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরের হেব্রনেও অভিযান অব্যাহত রেখেছে নেতানিয়াহু বাহিনী। তাদের দাবি, অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যেই পরিচালিত ওই অভিযান আরও কয়েকদিন চলমান থাকবে। তবে ফিলিস্তিনি কর্মকর্তাদের অভিযোগ, এটি ইহুদি বসতি সম্প্রসারণ পরিকল্পনারই অংশ। এমন পরিস্থিতিতে যুদ্ধ পরবর্তী গাজা পরিচালনায় গঠিত নতুন ফিলিস্তিনি টেকনোক্র্যাটিক কমিটির কাছে প্রশাসনিক ক্ষমতা হস্তান্তরে পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। সোমবার এক বিবৃতিতে ফিলিস্তিনিদের অধিকার রক্ষা ও প্রয়োজনীয় সেবা অব্যাহত রাখতে সুশৃঙ্খলভাবে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করার কথা জানায় তারা। একই সঙ্গে ইসরায়েলি আগ্রাসন সম্পূর্ণ বন্ধের জোরালো দাবি জানায় সংগঠনটি। এর মধ্যেই গাজার শান্তি পরিষদে যোগ দিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কাকে আমন্ত্রণ জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে গাজা শান্তি পরিষদে যোগ দিতে ট্রাম্পের আমন্ত্রণ গ্রহণের পরিকল্পনা নেই ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোর। ঘনিষ্ঠ সূত্রের বরাতে এমনটাই জানিয়েছে দেশটির একটি টেলিভিশন। এর প্রতিক্রিয়ায় প্যারিসের ওয়াইন ও শ্যাম্পেইনের ওপর 200% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। অন্যদিকে শান্তি পরিষদের রক্ষী বাহিনীর মধ্যে তুরস্ক ও কাতারের সেনা থাকতে পারবে না বলে জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। নাসরিন রুমি, সময় সংবাদ। আমরা আবার একটু দেশের খবর জানবো। মহাখালী টি&টি কলোনি মাঠে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে কথা বলছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি যাচ্ছে সেখানে। আমাদের প্রত্যেকেরই আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা গ্রামে থাকেন, কেউ না কেউ কৃষি কার্যের সাথে জড়িত, আমরা এই কৃষকদেরকে সহযোগিতা করার জন্য আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দেন, আমরা সেই কৃষকদের জন্য কৃষক কার্ড নামে একটি কার্ড দিতে চাই, যার মাধ্যমে তাদের কাছে আমরা কৃষির সুবিধা পৌঁছতে চাই। ঠিক যেভাবে ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা পৌঁছে দিতে চাই মা বোনদের কাছে একটি সহযোগিতা, একমাত্র আল্লাহ যদি রহমত দেন আমরা সেই কাজগুলো করতে সক্ষম হব। আপনাদের যদি দোয়া থাকে তাহলে সেই কাজগুলো আমরা করতে সক্ষম হব। প্রিয় ভাই বোনেরা, কড়াইলবাসীতে আপনারা যারা বসবাস করেন, আপনাদেরও সন্তান আছে, আমারও সন্তান আছে। আমাদের ভবিষ্যৎ হচ্ছে আমাদের আজকের সন্তানেরা, প্রত্যেকটি মানুষের ভবিষ্যৎ। আমরা চাই দালানে যে থাকে তার সন্তান যেমন শিক্ষার সুবিধা পাবে, ঠিক একইভাবে কড়াইল বস্তিতেও যে মানুষগুলো থাকে তাদের যারা সন্তান আছে তারাও ঠিক ওই দালানের মানুষের সন্তান যেভাবে শিক্ষা ব্যবস্থা পাবে, যেভাবে খেলাধুলা শিখবে, যেভাবে বিদেশি ভাষা বলতে শিখবে, আমরা চাই কড়াইল বস্তিবাসী যারা আছেন তাদের সন্তানরা একইভাবে বিদেশি ভাষা যাতে শিখতে পারে, তাদের সন্তানরাও যাতে চিকিৎসা পেতে পারে। মহাখালীতে কথা বলছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি ছিলাম সেখানে। তিনি আরও বক্তব্য দিবেন। তার বক্তব্যের সম্পূর্ণ অংশ দেখতে ভিজিট করুন, চোখ রাখুন সময় টিভির ফেসবুক পেজে। আন্তর্জাতিক সময় আরও থাকছে। চিলির ভয়াবহ দাবানলে প্রাণহানি বেড়ে 19, ক্ষতিগ্রস্ত বহু বাড়িঘর, আগুন নিয়ন্ত্রণে দমকল বাহিনীর হিমশিম অবস্থা, করণীয় ঠিক করতে সরকারের জরুরি বৈঠক। সিরিয়ায় যুদ্ধবিরতির একদিন না যেতেই আবারও সংঘর্ষ। দেশটির উত্তর পূর্বে সিরিয়ান সেনা আর কুর্দি নেতৃত্বাধীন এসডিএফ এর সংঘর্ষে নিহত হয়েছেন অন্তত 3 জন সেনা সদস্য। অন্যদিকে রাক্কার আল আক্তান কারাগার এলাকায় সংঘর্ষে 9 জন এসডিএফ যোদ্ধা নিহত হয়েছেন। এরই মধ্যে শান্তি ফেরাতে সব ধরনের পথ খোলা আছে বলে জানিয়েছে দামেস্ক। স্থানীয় সময় রোববার সিরিয়ার সরকার ও কুর্দি সমর্থিত সিরীয় ডেমোক্রেটিক ফোর্স এসডিএফ এর মধ্যে যুদ্ধবিরতির ঘোষণার পর বিভিন্ন রাস্তায় উল্লাস করে সাধারণ জনতা। তবে একদিন না যেতেই সোমবার উত্তর পূর্ব সিরিয়া জুড়ে গোলাগুলি ও লড়াই শুরু হয়। এতে বিভিন্ন এলাকায় দুপক্ষেরই বেশ কয়েকজন সেনা হতাহত হয়েছেন। রাক্কা আল সাদ্দাদি, আইন ইসা ও কোবানি এলাকায় সংঘর্ষের খবর পাওয়া যায়। এসডিএফ বলছে সরকারি বাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। পাল্টা দামেস্কের দাবি এসডিএফই প্রথম চুক্তি ভেঙেছে।
রাক্কার আল আক্তান ও হাসাকার আল সাদ্দাদি কারাগারেও দেখা দিয়েছে ভয়াবহ উত্তেজনা। এসডিএফ বলছে কারাগারগুলোতে হাজার হাজার আইএস বন্দী রয়েছে। একই সঙ্গে সরকার সমর্থিত বাহিনী কারাগারে হামলা চালিয়েছে বলেও জানায় তারা। সরকারের অভিযোগ এসডিএফ বন্দীদের ছেড়ে দিয়েছে, তবে বন্দীরা ছাড়া পেলে আবারও বড় হুমকি হিসেবে আইএস মাথাচাড়া দিয়ে উঠতে পারে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা। এরই মধ্যে সিরিয়ার সরকার শান্তি চায় বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তারা জানায় সংঘাত বন্ধের সব ধরনের পথ তারা খোলা রেখেছে। একই সঙ্গে তারা আইএস কারাগারের দায়িত্ব নিতেও প্রস্তুত বলে জানায়। এছাড়া এ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি নিরাপত্তা সমন্বয়ের কথা জানিয়েছে দেশটির সরকার। এসডিএফ এর বিরুদ্ধে আইএস বন্দীদের রাজনৈতিক চাপ হিসেবে ব্যবহারের অভিযোগ তুলছে তারা। এদিকে এসডিএফ এর অভিযোগ, সরকার সমর্থিত বাহিনী ধরা পড়া যোদ্ধাদের শিরোচ্ছেদ করে ভিডিও করেছে। এমনকি এটা আইএস এর কায়দায় হত্যা বলেও অভিযোগ করে গোষ্ঠীটি। এছাড়া দেইরা জোর, রাক্কা ও তাপকা এলাকায় মোতায়েন রয়েছে সিরীয় সেনা। আল ওমর তেল ক্ষেত্র ও কনকো গ্যাস ফিল্ড এখন সরকারের নিয়ন্ত্রণে। চেকপোস্ট, কারফিউ ও নিরাপত্তা অভিযান জোরদার হয়েছে। এরই মধ্যে এসডিএফ বলছে, জোর করে অস্ত্র কেড়ে নেওয়া হলে তারা প্রতিরোধ করবে। নাদিম মারজান, সময় সংবাদ। আমরা আবার একটু মহাখালী টি কলোনি মাঠে যেতে চাই, সেখানে কথা বলছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আবারও আপনাদের কাছে দোয়া আছে, আমার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমার মা দেশনেত্রী খালেদা জিয়া সহ আমার ভাই এবং আমার পরিবারের জন্য আপনাদের সকলের কাছে, বিশেষ করে মা বোনদের কাছে দোয়া আছে। আমার বক্তব্য শেষ করছি। আবারও আপনাদেরকে দোয়া করবেন আল্লাহর কাছে, যাতে যেই কথাগুলো আপনাদের সামনে বলেছি, আপনাদের যেই সমস্যাগুলো আছে, এলাকার যেই সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো যে সমাধান করার জন্য আল্লাহ আমাকে যেন তৌফিক দেন, আল্লাহ যাতে আমাকে রহম দান করেন, এই দোয়া আছে। এই প্রত্যাশা করে আপনাদের সামনে থেকে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমরা সরাসরি ছিলাম মহাখালীতে, সেখানে কথা বলছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ইয়েমেনে সংযুক্ত আরব আমিরাত গোপন কারাগার চালাচ্ছে বলে অভিযোগ তুলেছে দেশটির সরকার। এরই মধ্যে এক সপ্তাহে নতুন করে বাস্তুচ্যুত হয়েছে ৩০০-র বেশি মানুষ। সংকট মোকাবিলায় সৌদি আরবের রিয়াদে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রের সমর্থন চেয়েছেন ইয়েমেনের প্রধানমন্ত্রী আল জিন্দানি। দক্ষিণ ইয়েমেনের মুকাল্লা শহরের কাছে আল রাইয়ান বিমান ঘাঁটিতে সংযুক্ত আরব আমিরাত গোপন কারাগার চালাচ্ছে, এমন অভিযোগ তুলেছে সৌদি সমর্থিত ইয়েমেন সরকার। হাদ্রামাউতের গভর্নর সালেম আল খানবাসী সংবাদ সম্মেলনে দাবি করেন, সেখানে মিলেছে বিস্ফোরক ও বুবি ট্রাপ। গভর্নর বলেন, এই তৎপরতা ইয়েমেনে বৈধ সরকারকে সহায়তার লক্ষ্য বা জোটের ঘোষিত উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি জানান, আমিরাত বাহিনী পরিচালিত বেশ কয়েকটি গোপন কারাগারের নির্যাতনের অভিযোগ নথিভুক্ত করা হচ্ছে। পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। এদিকে যুদ্ধ ও নিরাপত্তাহীনতার মধ্যে ইয়েমেনের মানবিক পরিস্থিতি আরও ভয়াবহ হচ্ছে। জাতিসংঘের অভিবাসন সংস্থা IOM জানিয়েছে, গত এক সপ্তাহে নতুন করে বাস্তুচ্যুত হয়েছে ৩০০-র বেশি মানুষ, আগের সপ্তাহের তুলনায় যা ৫০%-ও বেশি। IOM আরও বলছে, সংঘাত, সহিংসতা ও জীবনযাত্রার অবনতির কারণে এই বাস্তুচ্যুতি ইয়েমেনের দুর্বল ত্রাণ ব্যবস্থার উপর বাড়তি চাপ তৈরি করছে। মানবিক সংস্থাগুলো আশঙ্কা করছে, খাদ্য ও স্বাস্থ্যসেবার সংকট আরও তীব্র হবে। এর মধ্যেই রিয়াদে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছেন ইয়েমেনের প্রধানমন্ত্রী আল জিন্দানি। তিনি অর্থনৈতিক স্থিতিশীলতা, মানবিক সহায়তা, নিরাপত্তা সহযোগিতায় আন্তর্জাতিক সমর্থনের গুরুত্ব তুলে ধরেন। মার্কিন রাষ্ট্রদূত আশ্বাস দেন, ইয়েমেনের বর্তমান সংকট মোকাবিলা ও শান্তি স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ওয়াশিংটন সানা একসঙ্গে কাজ চালিয়ে যাবে। নাদিম মারজান, সময় সংবাদ। ইরানে সরকার বিরোধী বিক্ষোভে সহিংসতাকারীদের ৭২ ঘন্টার আলটিমেটাম দিয়েছে দেশটির সরকার। আত্মসমর্পণ না করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পুলিশ প্রধান। এদিকে সরকারের প্রাণঘাতী দমন পীড়নের জেরে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলন থেকে নিজের নাম বাদ দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এরই মধ্যে ১২ দিন বন্ধ থাকার পর আন্তর্জাতিক ফোন কল করার সুযোগ পাচ্ছেন দেশটির বাসিন্দারা। গত বছরের ২৮ ডিসেম্বর থেকে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে ইরান, যা পরবর্তীতে সরকার বিরোধী আন্দোলনে রূপ নেয়। মসজিদ ভাঙচুর থেকে শুরু করে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানেও অগ্নিসংযোগ করা হয়। পুলিশ ও বিক্ষোভকারীদের সংঘর্ষে হাজার হাজার মানুষ হতাহত হন। এ ঘটনায় সোমবার সহিংসতায় জড়িতদের আত্মসমর্পণে ৭২ ঘন্টার আলটিমেটাম দিয়েছে দেশটির সরকার। দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্তরা এই সময়ের মধ্যে আত্মসমর্পণ না করলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন দেশটির পুলিশ প্রধান
প্রধান আহমদ রেজা রাদান। টানা 12 দিন বন্ধ থাকার পর দেশটিতে ধীরে ধীরে চালু হচ্ছে ইন্টারনেট সেবা। মঙ্গলবার প্রথমবারের মতো মোবাইল ফোনে দেশের বাইরে কথা বলার সুযোগ পান বাসিন্দারা। আগামী শুক্রবার নাগাদ ইন্টারনেট সেবা পুরোপুরি স্বাভাবিক হয়ে আসবে বলে জানিয়েছেন ভাইস প্রেসিডেন্ট হোসেন আফসিন। সরকার বড় কোম্পানিগুলোর জন্য আলাদা করে ইন্টারনেট সুবিধা দেওয়ার কথা ভাবছে বলেও জানান তিনি। এদিকে বিক্ষোভ দমনপীড়নের জেরে সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরাম WEF এর বার্ষিক সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণ প্রত্যাহার করে নিয়েছে সংস্থাটি। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন আব্বাস আরাকচি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মিথ্যা অভিযোগের ভিত্তিতেই সম্মেলনে তার যোগ দেওয়ার বিষয়টি বাতিল করা হয়েছে বলেও দাবি করেন তিনি। নাসরিন রুমি, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের মিশিগানের অটোয়া কাউন্টিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় সময় সোমবার ইন্টারস্টেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। একের পর এক গাড়ির সংঘর্ষে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। মিশিগান স্টেট পুলিশ জানিয়েছে 30 থেকে 40টি সেমি ট্রাকের সংঘর্ষ হয়। এই দুর্ঘটনার পর সড়কটিতে উভয় দিক থেকে বন্ধ রাখা হয়েছে। ক্ষতিগ্রস্ত যানবাহন সরাতে কাজ করছে উদ্ধারকারী দল। চিলির নুবলে ও বায়বীয় অঞ্চলে ভয়াবহ দাবানলে প্রাণহানি বেড়ে 19 জনে দাঁড়িয়েছে। স্থানীয় সময় সোমবার এ নিয়ে জরুরি বৈঠক করেছেন প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক ও নবনির্বাচিত প্রেসিডেন্ট হোসে অ্যান্তোনিও কাস্ত। রাজধানী সান্টিয়াগোর লা মেনোদা প্রাসাদে বৈঠকের পর প্রেসিডেন্ট বোরিক জানান নিহতের সংখ্যা আরও বাড়তে পারে, কারণ বহু বাড়ি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। চিলির বন সংস্থা জানিয়েছে দেশ জুড়ে 34টি দাবানলের সঙ্গে লড়ছেন দমকল কর্মীরা, যার বড় অংশ এই দুই অঞ্চল। কঠিন পরিস্থিতির মধ্যেই আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধার কর্মীরা। আর ঘর বাড়ির ধ্বংসস্তূপে নিজেদের জিনিসপত্র খুঁজছেন ক্ষতিগ্রস্ত বাসিন্দারা। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। গ্রিনল্যান্ডের মালিকানা নিয়ে সিদ্ধান্তে অটল ট্রাম্প। সমর্থন না দিলে ইউরোপের 8 দেশের পণ্যে ফের শুল্ক আরোপের হুঁশিয়ারি। স্বার্থ রক্ষার প্রতিশ্রুতি ইইউর। গাজার ক্ষমতা হস্তান্তরে পুরোপুরি প্রস্তুত জানালো হামাস। শান্তি পরিষদে যুক্ত হতে পুতিনকে ট্রাম্পের আহ্বান। তুরস্ক ও কাতারের সেনা নিয়ে আপত্তি নেতানিয়াহুর। এবং সিরিয়ায় যুদ্ধবিরতির পর আবারও SDF সরকারি বাহিনীর সংঘর্ষে নিহত 12 সেনা মোতায়েন জোরদার। শান্তি ফেরাতে সব পথ খোলার দাবি দামেস্কের। এই ছিল আন্তর্জাতিক সময়ে। এরপর বিকেল 5টায় থাকবে নির্বাচন নিয়ে আমাদের বিশেষ আয়োজন, নির্বাচনের পথচলা। সঙ্গে থাকুন সময়ের।